নারী ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নারী প্রধান পরিবারের নামে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে সরকার। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকায় মোট ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবার এ কার্ড পাবে। কাল সকাল ১০টায় রাজধানীর বনানী টি&ডি খেলার মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মাহমুদ জাহিদ হোসেন। তিনি জানান, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া হবে। পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়লে তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে, এটা একটা লক্ষ্য। আর বেকারের সমস্যা যেটা আমাদের বিশাল প্রোগ্রাম আছে, এটা হচ্ছে এককালীন একটা খরচ হয়েছে, যেগুলো আমাদের স্টার্ট করার জন্য। এটা কিন্তু সবসময় এভাবে বাড়বে তা না, এবং কোনো অবস্থাতেই আমরা হিসাব করে দেখেছি, আমরা যখন 50 লক্ষ পরিবারকে সহায়তা করব, তখন দেখা যাবে আনুমানিক প্রায় 20,000 কোটি টাকা সরকারের খরচ হবে। ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি সহ সহযোগীদের দেশে ফিরিয়ে আনতে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সৈকত এলাকায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে, সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাচ্ছি। সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকাটিতে ঘিরে এই বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের এডিশনাল ডিআইজি নাজমুল হাসান। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প করা হবে বলেও জানান তিনি। ক্যামেরা পার্সন আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত হবার পর নতুন করে আলোচনায় আসে এই এলাকার নাম। এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। এরই ধারাবাহিকতায় সকাল ৬টা থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব যৌথ অভিযান শুরু করে। যৌথ বাহিনীর ৪,০০০ সদস্য অভিযানে অংশ নেন। ভোর থেকে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশ ও বাইরের পথগুলোতে বসানো হয় তল্লাশি চৌকি, যেন অভিযান শুরুর পর কেউ পালিয়ে যেতে না পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযানে অংশ নেন। শান্তি থাকার জন্য আমরা বিচার চাই সরকারের কাছে। আজকের অভিযান অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রকৃত সন্ত্রাসীরা উচ্ছেদ হোক, যে দলেরই হোক, তবে চাচ্ছি পাশাপাশি যেহেতু 2 লক্ষ লোক বসবাস করে, তাদের যাতে হয়রানি না হয়। চট্টগ্রামের অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান বলেন, অভিযানে এরই মধ্যে কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, উদ্ধার হয়েছে কিছু অস্ত্র। সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প করা হবে বলেও জানান তিনি। একটি কর্ম পরিকল্পনা তৈরি করে আমরা অভিযানটি শুরু করেছি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সন্দেহপ্রবণ এলাকায় তল্লাশি করা হয়েছে, এখানে কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ইচ্ছা আছে যেখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে লিংক রোডের উত্তর পাশে বিস্তৃত ৩,১০০ একর জায়গা জুড়ে জঙ্গল সলিমপুর এলাকার অবস্থান। পাহাড় কেটে বানানো এই খাস জমির বাজার মূল্য বর্তমানে কয়েক হাজার কোটি টাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হিলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারিদের একটি আস্তানা থেকে 2 বস্তা উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় 2,30,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 11,50,00,000 টাকা। উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, দেশের উপকূলীয় অঞ্চলকে মাদক মুক্ত রাখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত সালেউদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ দেশের বাড়িতে পৌঁছেছে। বিকেলে তার নিজ বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার খাঁচি টেকা গ্রামে এসে পৌঁছায়। এ সময় আহমেদ আলীর স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। আহমেদ আলীর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজী টেকায়। গত 28 ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি। সেখানে তিনি পানি সরবরাহের গাড়ি চালাতেন। তার ছোট ভাই মোহাম্মদ জাকির হোসেন ও বোরহান আহমেদও একই শহরে থাকেন এবং তারাই পরিবারের কাছে মৃত্যুর খবর জানান। চলাকালীন সময়ে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল শ্রমিক প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার রয়েছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি আলী আহমেদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে তিনি এই কথা জানান। আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রবাসীদের যে কোনো সংকটে পরিবারের সদস্যদের মতো পাশে পাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্য এখন পর্যন্ত 4 জন নিহত ও 10 জন আহত হওয়ার তথ্য জানিয়েছে মন্ত্রী। সিলেট বিমানবন্দরে মন্ত্রী নিজে উপস্থিত থেকে নিহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন। পরে মরদেহটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজীটেকা গ্রামে নিয়ে যাওয়া হয়। আমরা এটা তো আপনারাই দেখবেন, সারা দুনিয়ায় যে অবস্থা আছে, আমি আমাদের দেশের নাগরিকদের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নাগরিকদের যেভাবে সেফটি আগে ফার্স্ট, আমরা তার ব্যবস্থা আমরা অব্যাহত রাখবো। রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ভটভটির মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। সকাল 7টার দিকে বাঘা লালপুর সড়কের চণ্ডীপুরের হযরত আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেন। আর আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, লালপুর থেকে একটি সিএনজি করে 5 যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। পরে অটোরিকশা ভটভটির মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হন। মেহেরপুর শোলমারী সড়কে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে তার কন্যা তাসলিমা খাতুন ও তার নাতনি খাদিজা। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমানুল্লাহ আল বারী জানান, পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে লাশের ময়নাতদন্ত করা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির সংকট নেই বলে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, পর্যাপ্ত পরিমাণ পেট্রোল সরকারের কাছে মজুদ আছে, পর্যায়ক্রমে তা দেওয়া হবে। কিছু গুজবও আছে, অনেকে একাধিকবার পেট্রোল নিয়ে মজুত করার চেষ্টা করছেন। বিষয়টি প্রশাসনকে দেখার নির্দেশনা দিয়েছেন তিনি। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যাপ্ত পরিমাণ আমাদের পেট্রোল বাংলাদেশ সরকারের কাছে আছে। ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রায় 3 মাস পেরিয়ে গেল এখনও আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দাখিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। একই সঙ্গে ভারতে গ্রেপ্তার হওয়া শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের বোন মাসুমা হাদী এসব দাবি জানান। মাসুমা হাদী অভিযোগ করেন, ঘটনার 87 দিন পার হলেও তদন্তকারী সংস্থা এখনও আদালতে গ্রহণযোগ্য চার্জশিট দাখিল করতে পারেনি। এতে পরিবারের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেচর এলাকায় গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী এ হামলা চালায়। এর আগে সকালে সাথীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর
জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোতলা বাড়িসহ সবকিছু পড়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন আহত হয়েছেন। রোববার রাত 9টা থেকে 12টা পর্যন্ত আক্তার হাওলাদার এবং হাসান মুর্শি পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সদর মডেল থানার ওসি আব্দুল কালাম আজাদ জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। রোববার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র সহ হারুন খা, আব্দুল মান্নান খা এবং মহসিন মিয়াকে আটক করেছে এবং একটি ওয়াকিটকি জব্দ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান খা এবং হারুন খা গ্রুপের সঙ্গে মিজানুর রহমানের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। মিজানুর রহমানকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে তারাবির নামাজের পর মান্নান খার লোক সশস্ত্র হামলা চালালে নারীসহ 15 জন আহত হন। গুরুতর আহত মিনু বেগমকে ঢাকায় পাঠানো হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদকে আদালতে নেওয়া হয়েছে। এই সনদকে প্রশ্নবিদ্ধ করার বিষয়ে বিএনপি নেতাদের হাত আছে, এটা এখন ওপেন সিক্রেট। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের পদক্ষেপ 24-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে সরকার ভুল পদক্ষেপ নিচ্ছেন। দুপুরে ফেনীর একটি মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এবি পার্টির ফেনী জেলার কমিটির সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় 13 বক্তব্য রাখেন দলের আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, দলের চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল। সনদ বাস্তবায়নের আন্দোলন জোট হবে কিনা এটা নির্ভর করবে বিএনপির উপর। বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় যায় এবং সমঝোতার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের কার্যক্রমটাকে এনশিওর করে, তাইলে আমাদের এই সহসা আন্দোলনের জোট হওয়ার সম্ভাবনা নাই। যদি বিএনপি এই ধরনের পজিশনে যায়, তাহলে শুধু আন্দোলনের জোট শুধু ওই 3 দল বা 11 দলের মধ্যে থাকবে না, এটাকে আমরা আরো বৃহত্তর জোটে রূপান্তর করার জন্য আমরা চেষ্টা করব। তবে সেটা হবে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে একটা সংগ্রামী আন্দোলনের জন্য। এটা রাজনৈতিক, মতাদর্শিক এবং রাষ্ট্র সংস্কারের বৃহত্তর স্বপ্নের আলোকে জোট হবে। আগামী দিনে আরো নানা ধরনের পোলারাইজেশন রাজনীতি হতে পারে। বগুড়া শিবগঞ্জে পীরব বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির কাজের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পীরব উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির ফলে শিবগঞ্জ উপজেলার পীরব সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান এবং শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। রমজান মাসকে সামনে রেখে দুধের চাহিদা বৃদ্ধি পাওয়ায় যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকায় ভেজাল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। দুপুরে উপজেলার পাঁজিয়া গ্রামে র্যাব 6, সিপিসি 3, যশোরের ক্যাম্প কমান্ডার মেজর ATM ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান চলাকালে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল দুধ উৎপাদন ও বিক্রেতায় মোট 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জড়িত 5 জনকে 1 বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে গত ৩ মাসে প্রায় ১,০০০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। সীমান্ত পথে মাদক পাচার রোধে কসবা থানা পুলিশের ধারাবাহিক অভিযানে এসব গাঁজা উদ্ধার করা হয়। কসবা থানা সূত্রে জানা গেছে, নিয়মিত টহল এবং গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সময় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সর্বশেষ গতকাল অভিযান চালিয়ে ১৭২ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। কসবা থানার অফিসার ইনচার্জ ওসি নাজনীন সুলতানা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ৩ মাসে প্রায় ১,০০০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকালও পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা জব্দ করা হয়। রংপুরের বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ কাজের বিষয়টি এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক এবং বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয় কনফারেন্স হল রুমে বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, নগরীর দেবীপুর মৌজায় ১৫ একর জমির ওপর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদে প্রস্তাব দেওয়ার পর ক্রীড়া পরিষদ পরিদর্শন শেষ করেছেন। প্রকল্পের দৃশ্যমান তদন্ত, জমি অধিগ্রহণ, মাটি ভরাট এবং সীমানা প্রাচীর নির্মাণ সহ প্রকল্পের অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স পাবে রংপুর। বিভাগীয় যে স্টেডিয়াম, এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইতিমধ্যে আমাদের প্রস্তাবনা আছে জমির বিষয়ে, আমরা মন্ত্রণালয়ের বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করব যেন দ্রুততম সময়ে আমরা এটি বরাদ্দ প্রাপ্তির মাধ্যমে যেন আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি। শাহজাদপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ শাহজাদপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুদ রাহনা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। দিনাজপুরের পার্বতীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। পার্বতীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত জাকির হোসেন মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিন বিনতে শরীফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর বিজয়নগর আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শাবল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মাহমুদ ইশতিয়াক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের সেবার মান উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। ময়মনসিংহে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে শ্রম পরিস্থিতি এবং শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সভাপতি মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ আব্দুস সোবহান, জেলা সাধারণ সম্পাদক মফিদুল আলম মোহন সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বাংলাদেশের গার্মেন্ট, ওষুধ কারখানা, হিমায়িত খাদ্যদ্রব্য, সাগরের থেকে মাছ, পশু খাল খানানো থেকে চা উৎপাদন থেকে, কুটির শিল্প থেকে যে পণ্য সৃষ্টি হয়, তৈরি হয়, যে পণ্য বিদেশে রপ্তানি করে যে আয় করে, এই আমাদের শ্রমিকেরা যারা অসংগঠিত সংগঠিত, তাদের সবার পরিশ্রমে আমরা জাতীয় অর্থনীতির প্রধান যোগান দিই।
ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 6টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য। ঝালকাঠি নলছিটি উপজেলার দপদপিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 6টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো। দুপুরে দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে আগুনে পড়ে যাওয়া দোকানগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রধানমন্ত্রী তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন। আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানার ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাবিবুল্লাহ নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হাবিবুল্লাহ আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অবস্থিত একটি কারখানা সুইং লোডার হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনাটি ঘিরে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ কুদ্দুস, সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, মহাসচিব নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমির হোসেন, সহসভাপতি মোহাম্মদ সুরজ আলম, দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ জামিলুর বাশার সহ 171 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন এই কমিটি ঘোষণা করা হলো। আমরা এই কমিটি এক পর্যায়ে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে আমরা ঘোষণা করব। আজকে যে কমিটির সূত্রপাত হলো 201 সদস্য বিশিষ্ট কমিটি, এই কমিটির মাধ্যমে আগামী জামালপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে ড্যাবে জামালপুর জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতার পূর্ব আলোচনা সভায় ড্যাব জামালপুরের আহ্বায়ক ডাক্তার আহমেদ আলী আকন্দের সভাপতিত্বে জামালপুর 5 সদর আসনের সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএম আবু তাহের, ড্যাব জামালপুরের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আজকে পবিত্র মাহে রমজান